ঠিক আছে, আচ্ছা আমরা একটু আলোচনা করি। আমরা যে 6টা রুলস গত ক্লাসে আলোচনা করছিলাম, একটা সিলোজিজম ভ্যালিড হতে গেলে এই 6টা নিয়ম মেনে চলতে হবে। 1 নম্বর রুলস কি ছিল? A standard form categorical syllogism must contain exactly 3 terms, each of which is used in the same sense throughout the argument. একটা সিলোজিজম ভ্যালিড হতে গেলে তার মধ্যে 3টা টার্ম থাকতে হবে, 3টার বেশি থাকলে হবে না। 3টা টার্ম একই অর্থে ব্যবহার হবে, অর্থাৎ 3টা টার্ম যে 2 জায়গায় থাকে সেই 2 জায়গায় তাদের মিনিংটা সেম হতে হবে। এটা যদি ব্যর্থই ঘটে, অর্থাৎ যদি 4 টার্মস হয়ে যায় অর্থের দিক দিয়ে হোক বা যদি 4টা টার্ম দিয়ে গঠন করা হয়, তাহলে সেটা হবে ফ্যালাসি অফ 4 টার্মস। এটা 3টার বেশি টার্ম থাকতে পারবে না, ওইটা সেটা হবে ফ্যালাসি অফ 4 টার্ম। 2 নম্বর রুল ছিল in a valid standard form categorical syllogism the middle term must be distributed in at least one premise. সেখানে বলা হয়েছে যে ভ্যালিড সিলোজিজমে মিডল টার্মটা অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলেও ব্যাপ্য হতে হবে। অর্থাৎ আমরা জানি মিডল টার্ম দুটো আশ্রয় বাক্যের মধ্যে থাকে 2 জায়গায়, সেখানে যে কোনো এক জায়গায় তাকে অন্ততপক্ষে ব্যাপ্য হতে হবে। 2 জায়গায় হলেও হতে পারে, কিন্তু যে কোনো এক জায়গায় অন্তত ব্যাপ্য হতে হবে। যদি সেটা না হয় তাহলে কি হবে? ভায়োলেশন হলে ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। 3 নম্বর রুল ছিল in a valid standard form categorical syllogism if either term is distributed in the conclusion then it must be distributed in the premise. যদি কোনো সহানুমানের সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য হয় তাহলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। অর্থাৎ সিদ্ধান্তের যদি মেজর টার্ম ব্যাপ্য থাকে তাহলে তাকে অবশ্যই মেজর প্রেমিজে ব্যাপ্য হতে হবে। সিদ্ধান্তের যদি মাইনর টার্ম ব্যাপ্য থাকে অর্থাৎ উদ্দেশ্যবাদ ব্যাপ্য থাকে তাহলে তাকে অবশ্যই মাইনর প্রেমিজে ব্যাপ্য হতে হবে। এই রুলসটা যদি ব্রেক করে তাহলে 2টা ফ্যালাসি হয়। 1 নম্বর হচ্ছে ফ্যালাসি অফ দ্য ইলিসিট মেজর, আর আরেকটা ফ্যালাসি অফ দ্য ইলিসিট মাইনর। অর্থাৎ মেজর টার্ম ব্যাপ্য সিদ্ধান্তে কিন্তু সেই মেজর প্রেমিজে ব্যাপ্য হলো না, তাহলে সেই ফ্যালাসিটা হবে ফ্যালাসি অফ দ্য ইলিসিট মেজর। আর সিদ্ধান্তের মাইনর টার্ম অর্থাৎ উদ্দেশ্য পদকে আমরা মাইনর টার্ম বলি, মাইনর টার্ম ব্যাপ্য সিদ্ধান্তে কিন্তু সেই মাইনর প্রেমিজে ব্যাপ্য হলো না, সেটা হবে ফ্যালাসি অফ দ্য ইলিসিট মাইনর। 4 নম্বর রুল ছিল নো স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম হ্যাভিং 2 নেগেটিভ প্রেমিজেস ইজ ভ্যালিড। কোনো বৈধ সহানুমানের 2টা আশ্রয় বাক্যই নঙাত্মক বা নেগেটিভ হতে পারবে না। যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে হবে ফ্যালাসি অফ এক্সক্লুসিভ প্রেমিজেস। 5 নম্বর রুল ছিল ইফ আইদার প্রেমিস অফ এ ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ নেগেটিভ দ্য কনক্লুশন মাস্ট বি নেগেটিভ। যদি কোনো সহানুমানের একটি আশ্রয় বাক্য নেগেটিভ হয় তাহলে তার সিদ্ধান্ত অবশ্যই নেগেটিভ হবে। যদি সেই নিয়ম ভঙ্গ করে তাহলে অর্থাৎ আশ্রয় বাক্য দুটো মধ্যে একটা নেগেটিভ আছে কিন্তু সিদ্ধান্ত হলো অ্যাফার্মেটিভ, তাহলে সেটা বৈধ যুক্তি হবে না, সেটা হবে কি ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিস। ফ্যালাসির নাম হবে কি ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিস। অর্থাৎ আশ্রয় বাক্য নেগেটিভ আছে সেটা থেকে অ্যাফার্মেটিভ কনক্লুশন ড্র করা জনিত অনুপপত্তি। 6 নম্বর রুল ছিল নো ভ্যালিড স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল সিলোজিজম উইথ এ পার্টিকুলার কনক্লুশন ক্যান হ্যাভ 2 ইউনিভার্সাল প্রেমিসেস। কোনো বৈধ সহানুমানের সিদ্ধান্ত যদি বিশেষ বচন হয় তাহলে তার আশ্রয় বাক্যের একটি অন্তত বিশেষ বাক্য হতে হবে। অথবা এভাবে বলা যায় যে কোনো সহানুমানের 2টা আশ্রয় বাক্যই যদি সার্বিক হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ বচন হতে পারে না। এটা যদি ব্রেক করে তাহলে যে ফ্যালাসি হবে সেই ফ্যালাসির নাম হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। এই 6টা রুলস আমরা ব্যাখ্যা সহকারে গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এটার এক্সারসাইজ গুলোতে একটু দেখি। দেখো
এখন তোমাদের কাছে এটা থাকার দরকার ছিল। আমি যেটা বলছি যে প্রথম এক্সারসাইজ আছে নেম দ্য ফ্যালাসিস কমিটেড and the rules broken by invalid syllogism of the following forms. এরকম দেয়া আছে যে এরকম ট্রিপল এ 2 আমরা জানি এটা ইনভ্যালিড ফর্ম। এখানে ইনভ্যালিড ফর্মই দেওয়া আছে এবং সেটি কোন রুলস ব্রেক করার কারণে ইনভ্যালিড হচ্ছে সেটা বলতে হবে। তো এটা কিভাবে করবে? প্রথম একটা এক্সাম্পল তোমাদের এক্সারসাইজ বইয়ে, ওই বইয়ে করে দেওয়া আছে। দেখো তোমাদের কাছে এটা সামনে থাকলেই ভালো হতো। তো এটা কিভাবে করতে হবে? তোমাকে প্রথমে করতে হবে যে এটা হচ্ছে সেকেন্ড ফিগারে। দেখো আর্গুমেন্টটা কিন্তু সেকেন্ড ফিগারে। তো আমরা সেকেন্ড ফিগারের এখন ফিগারগুলো সব মনে রাখতে হবে। ফিগারগুলো কেমন ছিল? ফার্স্ট ফিগার ছিল এরকম, সেকেন্ড ফিগার ছিল এরকম, থার্ড ফিগার ছিল এরকম, ফোর্থ ফিগার ছিল এরকম। অর্থাৎ এখানে মিডল টার্ম গুলো হবে তার মানে কি ফার্স্ট ফিগারে মিডল টার্ম থাকবে ফার্স্ট প্রেমিজের সাবজেক্ট হিসেবে, সেকেন্ড প্রেমিজের প্রেডিকেট হিসেবে। সেকেন্ড ফিগারের ক্ষেত্রে মিডল টার্ম থাকবে দুইটা প্রেমিজেরই প্রেডিকেট হিসেবে। আর থার্ড ফিগারে মিডল টার্মের অবস্থান হবে দুইটা প্রেমিজেরই সাবজেক্ট টার্ম হিসেবে। ফোর্থ ফিগারের মিডল টার্মের অবস্থান হবে ফার্স্ট প্রেমিজের প্রেডিকেট, সেকেন্ড প্রেমিজের সাবজেক্ট। এটা মনে রাখো। তাহলে সেকেন্ড ফিগারে কি দাঁড়াচ্ছে? এই সেকেন্ড ফিগারের ক্ষেত্রে আমরা কি পাই যে এটা বোথ প্রেমিজের দুইটা প্রেমিজেরই মিডল টার্ম হিসেবে এই প্রেডিকেট টার্ম হিসেবে থাকবে মিডল টার্ম। অর্থাৎ এই ওই প্রেমিজেরও প্রেডিকেট থাকবে, এই প্রেমিজেরও প্রেডিকেট থাকবে। এখন এটা এই ফিগার এটা বলে। এইবার তিনটা বচনই এ বচন। তাহলে এ বচন আমরা এখন লিখি। তিনটা বচনে যদি এ বচন হয় তাহলে সেকেন্ড ফিগার অনুসারে মিডল টার্ম যদি দুটারই প্রেডিকেট হিসেবে হয় তাহলে এখানে হবে অল পি, আমরা মিডল টার্ম ধরি অল পি আর এম। সেকেন্ড প্রেমিস হবে অল এস আর এম। দেয়ারফর যেহেতু তিনটা এ বচন অল এস আর পি এরকম হবে। এটাকে যদি আমরা আর্গুমেন্ট আকারে লিখি তাহলে এরকম হবে। এইবার দেখো এটা কোন রুলস ব্রেক করছে। তোমরা এটা দেখে বুঝতে পারছো কোন রুলস ব্রেক করছে? কেউ বলতে পারবে? দেখো তো দেখে বুঝতে পারো কিনা। 6টা রুলস চেক করো। প্রথমত এখানে ফোর টার্মস ফ্যালাসি হয় নাই, 3টি টার্মই আছে। আমরা এখানে ফোর টার্মস ফ্যালাসি এখানে হয় নাই, যেহেতু এস পি এম দিয়ে আমরা লিখছি, সুতরাং 4টা টার্ম এখানে নাই। তাহলে ফার্স্ট রুল ব্রেক করে নাই। সেকেন্ড রুলস হচ্ছে কি ছিল? সেকেন্ডলি আমরা যদি বলি যে মিডল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইন অ্যাট লিস্ট ওয়ান প্রেমিস। তো মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে যেহেতু এ বচনের প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড, তাহলে মিডল টার্ম অ্যাট লিস্ট ওয়ান প্রেমিসে ডিস্ট্রিবিউটেড হয়েছে। দুইটাতেই হয়েছে, তাদের সমস্যা নেই, একটাতে হলেই হবে। 3 নাম্বার ছিল যে সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য হয় তাহলে তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। তো আমরা দেখি সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য। সিদ্ধান্তে এটা ব্যাপ্য। সিদ্ধান্তে আচ্ছা মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড, এটাই তো প্রথমেই তো এটা ভুল হয়েছে। মিডল টার্ম এ বাক্যে কোনটা কোনটা ডিস্ট্রিবিউটেড তোমরা তো কিছু বলছো না। এ বচনের সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড, প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড। তাহলে তো এখানে মিডল টার্ম এক জায়গায়ও ডিস্ট্রিবিউটেড হয় নাই, এখানেই তো ভুলটা হয়েছে। এখানেও আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে, এখানে আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে। কারণ এ বচনের সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেট হয় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা বচনেরই প্রেডিকেট হিসেবে মিডল টার্ম আছে। আর 2 নাম্বার রুলসে বলা হয়েছে যে মিডল টার্মকে অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলেও ব্যাপ্য হতে হবে, কিন্তু সে কোনোটাতে ব্যাপ্য হতে পারে না। তাহলে সে যে রুলস ব্রেক করছে সেই রুলস হচ্ছে আমরা 2 নাম্বার না বলে বলবো যে
এখানে মিডল টার্মকে অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য ব্যাপ্য হতে হবে সহানুমানের এই নিয়মটি ভঙ্গ করছে, এই জন্য এই যুক্তিটি অবৈধ যুক্তি। হ্যাঁ, অর্থাৎ A2 এটা হচ্ছে ইনভ্যালিড, আর এই ইনভ্যালিড হওয়ার কারণে যে ফ্যালাসি তৈরি হয় সেটা হচ্ছে ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল। fallacy of the undistributed middle এই অনুভব করতে হবে। তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছিল, বলা হয়েছিল যে নেম দ্য ফ্যালাসিস কমিটেড এন্ড রুলস ব্রোকেন বাই ইনভ্যালিড সিলোজিজম অফ দ্য ফলোইং ফর্ম। তো কোন রুলস ব্রেক করছে এবং সেই রুলস আমরা ব্রেক করছে কোনটি বললাম, যে মধ্যপদকে অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলো ব্যাপ্য হতে হবে, এই রুলসটা ব্রেক করছে। তার জন্য কোন ফ্যালাসি হয়েছে? ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল। ব্যাস, এটা তোমাকে এইভাবে দেখাই দিতে হবে। তোমাকে বলতে হবে যে AAA2 2 নম্বর সংস্থানের যুক্তির ক্ষেত্রে মধ্যপদের অবস্থান হবে মেজর প্রেমিজের প্রধান আশ্রয় বাক্যের বিধেয় হিসেবে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় হিসেবে। তো সেই অবস্থান ধরে আমরা যদি যুক্তিটিকে সাজাই, তাহলে যুক্তিটির আকার হবে এরকম, বলে এরকম লিখবা, এরকম লিখে এখন বলবে যে যেহেতু মধ্যপদ দুটি বা আশ্রয় বাক্যেরই বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দুটি বচনই এ বচন, আমরা জানি এ বচনের বিধেয় পদ অব্যাপ্য, সেহেতু মধ্যপদ দুটি আশ্রয় বাক্যের কোথাও ব্যাপ্য হতে পারে নাই, যেটি আমাদের সহানুমানের মধ্যপদকে অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলে ব্যাপ্য হতে হবে, এই নিয়মটিকে ভঙ্গ করে। আর এই নিয়ম ভঙ্গ করার জন্য যে ফ্যালাসি তৈরি হয় সেটার নাম হচ্ছে ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল। সুতরাং AAA2 এই ফর্মটি হচ্ছে অবৈধ, ইনভ্যালিড। ব্যাস, এভাবে লিখলে হয়ে যাবে। তো এরকম করে আরো অনেকগুলো আর্গুমেন্ট এখানে দেওয়া আছে। দেখো তোমাদের কাছে যে শীট আমি দিয়েছিলাম ওখানে যেমন এটা একটা দেওয়া আছে, এটা বোঝা যাবে না, এটা একটা দেওয়া আছে। দেখো EAA1, তাহলে এটাকে তোমরা কিভাবে সাজাবে? এক নাম্বার ফিগার আমরা জানি এরকম, অর্থাৎ প্রথম প্রেমিজের সাবজেক্ট টার্ম, দ্বিতীয় প্রেমিজের প্রেডিকেট টার্ম, মিডল টার্মের অবস্থান হবে। তোমরা লিখবে যে এক নম্বর সংস্থানে মিডল টার্মের অবস্থান হবে প্রথম প্রেমিজে, এইগুলো কথায় লিখবে। এক নম্বর সংস্থান অনুযায়ী মধ্যপদের অবস্থান হবে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ হিসেবে, এই সাবজেক্ট উদ্দেশ্য পদ হিসেবে, এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ হিসেবে। সেই অনুযায়ী এই ফর্মটিকে, যুক্তির এই আকারটিকে আমরা যুক্তি আকারে সাজাইলে যেটি পাই সেটি হচ্ছে, আমরা এখন লিখি, যেহেতু এটা প্রথমে ই বচন, তাহলে নো, আর মধ্যপদ উদ্দেশ্য হিসেবে হবে নো এম আর পি, পি কে আমরা মেজর টার্ম ধরলাম। আর দ্বিতীয় আশ্রয় বাক্য হচ্ছে এ ওয়াল, এটার প্রেডিকেট হিসেবে এখানে এস আর এম, দেয়ারফর সিদ্ধান্ত এই বচন অল এস আর পি। তো এইখানে কোন রুলস ব্রেক করছে বা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা ফোর্থ টার্মস এখানে হয় নাই, এখানে তিনটি পদই আছে। সেকেন্ড হচ্ছে মধ্যপদকে অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলে ব্যাপ্য হতে হবে, মধ্যপদ এটি মধ্যপদ, এখানে ই বচনের দুটাই ব্যাপ্য, সুতরাং মধ্যপদ এখানে ব্যাপ্য হয়েছে। 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত যদি কোনো পদ ব্যাপ্য হয় তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। তো আমরা দেখছি যে সিদ্ধান্তে এটি ব্যাপ্য হয়েছে, এটাও এখানেও ব্যাপ্য হয়েছে। আর এ বচনের বিধেয় তো অব্যাপ্য, সুতরাং এখানে সে ব্যাপ্য না অব্যাপ্য সেটা আমাদের দেখার দরকার নেই, শুধু সিদ্ধান্তের ব্যাপ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হলেই হচ্ছে। তো সিদ্ধান্তে এস যেহেতু ব্যাপ্য, আশ্রয় বাক্য সে এ বচনের উদ্দেশ্য, সুতরাং ব্যাপ্য। 3 নম্বর রুলস ব্রেক করে নেই। 4 নম্বর রুল ছিল যে সহানুমানের দুটি আশ্রয় বাক্যই নেগেটিভ হতে পারবে না। তো দুটো হয় নাই, একটি হয়েছে আর একটা অ্যাফার্মেটিভ, সুতরাং এটাও 4 নম্বর রুলস ব্রেক করা নাই।
5 নাম্বার রুলসে বলা হয়েছে যে কোনো সহানুমানের একটি আশ্রয় বাক্য নেগেটিভ হলে সিদ্ধান্ত অবশ্যই নেগেটিভ হতে হবে। সম্ভবত এটি ব্রেক হচ্ছে। এখানে আশ্রয় বাক্য এটা নেগেটিভ, কিন্তু সিদ্ধান্ত নেগেটিভ হয় নাই, সিদ্ধান্ত অ্যাফার্মেটিভ। এই রুলসটা ব্রেক করছে। এই রুলস ব্রেক করলে যে ফ্যালাসি হবে সেই ফ্যালাসির নাম কি? তাহলে তোমরা এটা লিখবা যে উপরোক্ত সহানুমানটি এই যে রুলসটি ব্রেক করছে সেটি হলো যে সহানুমানের একটি আশ্রয় বাক্য নেগেটিভ হলে সিদ্ধান্ত অবশ্যই নেগেটিভ হবে। এই রুলসটি ব্রেক করছে। আর এই রুলস ব্রেক করার কারণে যে ফ্যালাসি সৃষ্টি হয় সেই ফ্যালাসিটার নাম হচ্ছে যে ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ conclusion from a negative premise. Fallacy of drawing an affirmative conclusion from a negative premise. অর্থাৎ নেগেটিভ প্রেমিস থেকে সিদ্ধান্ত অবশ্যই নেগেটিভ আসতে হবে। একটা আশ্রয় বাক্য যদি নেগেটিভ হয় সিদ্ধান্ত নেগেটিভ আসতে হবে। সেই রুল ব্রেক করছে। ব্রেক করার কারণে যে ফ্যালাসি হয়েছে সেটির নাম হচ্ছে ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিস। হ্যাঁ, এই জন্য সহানুমানের এই আকারটি ইনভ্যালিড লিখবা শেষে যে সহানুমানের এই আকারটি ইনভ্যালিড। এই রুলস ব্রেক করছে। কোন রুলস? যে সহানুমানের একটি আশ্রয় বাক্য নেগেটিভ হলে সিদ্ধান্ত অবশ্যই নেগেটিভ হবে। এই রুলস ব্রেক করছে, এই জন্য এই ফর্মটি ইনভ্যালিড। আর এর জন্য যে ফ্যালাসি সৃষ্টি হয় সেই ফ্যালাসির নাম হচ্ছে ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম এ নেগেটিভ প্রেমিস। ব্যাস, এইভাবে বাকিগুলো সব করতে হবে। তো তোমরা এই যে দুটো বললাম এই দুটো বুঝতে পারছো কিনা বলো? একই জিনিস, এই জাস্ট এভাবে করতে হবে। তোমাদের বইয়ে প্রথমেই একটা করে দেওয়া আছে। তোমাদের আমি যে শিখতে দিয়েছি দেখবা প্রথমে ওখানে একটা সলিউশন দেওয়া আছে। জাস্ট ওই যে নিয়মে এটা করছে ঠিক সেইভাবে ওই ভাষায় লিখলে হবে। অল্প কথা ওখানে। আচ্ছা, 2 নাম্বার এক্সারসাইজ এরকমই। সেখানে কি করা হয়েছে? সেখানে আর্গুমেন্টটা জাস্ট এটা ফর্ম আকারে দেয়া আছে আর ওটা আর্গুমেন্ট আকারে লেখা আছে। যেমন দেখো, আমি যদি একটা লিখি, আমি তোমাদের যেহেতু তোমাদের সামনে কিছু রাখো নাই, এখানে আছে যে নো, জাস্ট আর্গুমেন্টে লেখা আছে আর কিছু। নো ট্রাজিক অ্যাক্টরস আর ইডিয়টস। No tragic actors are idiots. Some comedians are not idiots. Some comedians are not idiots. Therefore, some comedians are not tragic actors. Are not tragic actors. এই আর্গুমেন্টে দেয়া আছে। আগে ছিল এটা ফর্ম আকারে লেখা, তো আমরা এটাকে যদি ফর্ম আগে থেকে পার্থক্য এইটুকুই, আর কিছু না। এটা ছিল মূলত ই, এটা কি ছিল ও, এটা ও, ই ও ও। এবার তুমি এটার সংস্থান দেখো কোনটা। সংস্থান হচ্ছে মিডল টার্ম কোনটা। এটা ট্রাজিক অ্যাক্টর হচ্ছে মেজর টার্ম পি, কমেডিয়ানস হচ্ছে মাইনর টার্ম এস। তাহলে ট্রাজিক অ্যাক্টরস এখানে আছে, কমেডিয়ানস এখানে আছে, এটা হচ্ছে মিডল টার্ম, এটা হচ্ছে মিডল টার্ম। তাহলে ইডিয়টস হচ্ছে মিডল টার্ম, এরকম আছে। তাহলে এটা 2 নাম্বার ফিগার, ঠিক আছে? এই তাহলে এটা মূলত এই আর্গুমেন্ট হচ্ছে ই ও ও 2, ই ও ও 2, তাই না? তো এখন তুমি দেখেই বুঝতে পারছো যে এটা জাস্ট এরকম আর্গুমেন্ট থেকে তুমি এই একই কথাই লিখবা, আগের মতোই লিখবে যে এটি হচ্ছে
দ্বিতীয় সংস্থানের একটি যুক্তি, দ্বিতীয় সংস্থানের যুক্তি, এবং এই যুক্তিটির ফর্ম হচ্ছে এরকম, তুমি এই ফর্মটা লিখবে, ফর্ম হচ্ছে EOO2। তো এখানে তুমি দেখেই বুঝতে পারছো, আর এখানে প্রথমে তুমি প্রথম থেকে ভেরিফাই করে দেখতে পারো যে 3টির বেশি 4টি পদ আছে কিনা। ট্র্যাজিক অ্যাক্টরস, কমেডিয়ানস, ইডিয়টস, এবং এখানে কোনোটাই দ্ব্যর্থ করতে ব্যবহৃত হয় নাই, সুতরাং ফার্স্ট রুল ব্রেক করে নাই। সেকেন্ড রুল, মধ্যপদ অন্ততপক্ষে একটি আশ্রয় বাক্য হলে ব্যাপ্য হতে হবে। তো মধ্যপদ ইডিয়টস আমরা জানি ই বচনের দুটাই ব্যাপ্য হয়, তাহলে একটি আশ্রয় বাক্য হলে ব্যাপ্য হয়েছে, সুতরাং এটি ব্রেক করে নাই। 3 নম্বর হচ্ছে সিদ্ধান্তের ব্যাপ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এখানে সাম কমেডিয়ান আর নট ট্র্যাজিক অ্যাক্টর, এটা হচ্ছে ও বচনের বিধেয় ব্যাপ্য। ট্র্যাজিক অ্যাক্টরসকে অবশ্যই সংশ্লিষ্ট প্রেমিজে ব্যাপ্য হতে হবে। ট্র্যাজিক অ্যাক্টরস এখানে আছে, এখানেও সে ব্যাপ্য হয়েছে, তাহলে 3 নম্বর রুলস ব্রেক করে নাই। 4 নম্বর রুলস আমরা দেখি। 4 নম্বর রুলস হচ্ছে যে কোন বৈধ সহানুমানের আশ্রয় বাক্য দুটোই নেগেটিভ হতে পারে না, তাহলে সেটা এটাই ব্রেক করছে। দেখো এখানে সবগুলো নেগেটিভ, সবগুলো নেগেটিভ, আশ্রয় বাক্য দুটাই, এটাও ই বচন নেগেটিভ, ও বচনও নেগেটিভ, তাহলে 4 নম্বর রুলস ব্রেক করছে। বলবো যে এই সহানুমানটি যে রুলস ব্রেক করছে সেই রুলসটা হচ্ছে যে কোনো বৈধ আদর্শকার বৈধ সহানুমানের দুটি আশ্রয় বাক্যই নেগেটিভ হতে পারে না। যেহেতু এই সহানুমানের দুটি আশ্রয় বাক্য নেগেটিভ হয়েছে, সুতরাং সহানুমানটি অবৈধ। এবং যে ফ্যালাসি সৃষ্টি হয়েছে, ফ্যালাসিটি হচ্ছে fallacy of the exclusive premises. Fallacy of the exclusive premises. ব্যাস, এই শেষ। আগের মতো একই, কিন্তু জাস্ট এটা আর্গুমেন্ট লেখা আর এটা ফর্ম আকারে দেয়া আছে, কোনো পার্থক্য নেই এখানে। ঠিক আছে, এইরকম করে কতগুলো আছে। জাস্ট এখন তোমাদের এগুলো প্র্যাকটিসের ব্যাপার। আমি সিস্টেমটা বলে দিলাম কিভাবে করবা, এখন তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর একটা আছে যে জাস্ট আর্গুমেন্টটাকে সাজায় নিতে হবে। সব একই জিনিস, মূল জিনিসটা আমি প্রথমে যেটা করেছি ওটাই হচ্ছে মূল জিনিস। এরপরে আর্গুমেন্টটাকে সাজায় লিখে তারপরে এরকম করতে হবে, তারপরে এরকম করতে হবে, আর কোনো পার্থক্য নেই। 3 নম্বর এক্সারসাইজ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে নেম দ্য ফ্যালাসিস কমিটেড এন্ড রুলস ব্রোকেন বাই এনি অফ দ্য ফলোইং। একই জিনিস, এখানে আর্গুমেন্টটা অগোছালো ভাবে দেওয়া আছে, আর্গুমেন্টটাকে সাজাইতে হবে। যেমন এই 3 নাম্বার এক্সারসাইজের কথা বলছি, একই জিনিস তো, এই জন্য আমি জাস্ট একটা করে বলতেছি। এখানে আর্গুমেন্টটা অগোছালো ভাবে আছে। আমরা জানি যে আর্গুমেন্টের একটা যেটা অ্যারেঞ্জমেন্ট ঠিক নাই, সেই আর্গুমেন্ট থেকে প্রথমে কনক্লুশনটাকে বের করতে হয়। কনক্লুশন বের করতে গেলে কিছু কনক্লুশন ইন্ডিকেটর আছে, প্রেমিস ইন্ডিকেটর আছে। কনক্লুশন ইন্ডিকেটরগুলো আমাদের জানিয়ে নিতে হবে। যেমন এখানে একটা আর্গুমেন্ট লেখা আছে, দেখো, all chocolate eclairs are flattering food. তোমাদের কাছে বই থাকলে আমার কিন্তু এইগুলো লেখা সময় নষ্ট করতে হতো না। flattering foods, comma, because all chocolate eclairs are rich dessert, comma, and some flattering foods are not rich dessert.
এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে একটা সাজানো নাই, তোমাকে সাজায় নিতে হবে। তাহলে তোমাকে প্রথমে খুঁজতে হবে এই আর্গুমেন্টের কনক্লুশন কোনটা। তাহলে কনক্লুশন খুঁজতে গেলে তোমাকে আগে জানতে হবে কনক্লুশন ইন্ডিকেটর কোনটা, কি কি আছে কনক্লুশন ইন্ডিকেটর হিসেবে। তোমাদের আগেই বলেছি যে এই জিনিসগুলো সব সময় মনে রাখতে হবে। কনক্লুশন ইন্ডিকেটর আমরা কি জানি, দেয়ারফর, হেন্স, তারপরে আছে দাস, সো, অ্যাকর্ডিংলি, হ্যাঁ, in consequence, consequently proves that as a result for this reason। তো এখানে কোনটি আছে? এখানে therefore নাই, hence নাই, all chocolate eclairs are flattering foods, because জানি, because হচ্ছে কিন্তু প্রেমিস ইন্ডিকেটর, এটা কিন্তু প্রেমিস ইন্ডিকেটর। তার মানে বিকজ দিয়ে যে স্টেটমেন্টে লেখা, যে প্রপোজাল, সেটা কিন্তু প্রেমিস। আমরা প্রেমিস ইন্ডিকেটর কি, সিন্স, বিকজ, ফর, অ্যাজ, follows from, as shown by, in as much as, এগুলো কিন্তু সব প্রেমিস ইন্ডিকেটর। তাহলে এখানে ক্লিয়ারলি কোনো কনক্লুশন ইন্ডিকেটর নাই, কিন্তু একটি প্রেমিস ইন্ডিকেটর আছে, একটি প্রেমিস ইন্ডিকেটর আছে, বিকজ, তাই না? তো সেটা দিয়েই আমাদের তাহলে আগাইতে হবে। তাহলে এটা যদি প্রেমিস ইন্ডিকেটর হয় যে অল চকোলেট এক্লেয়ার্স আর রিচ ফুড, রিচ ডেজার্ট, এটা আমরা দেখি, এটা প্রেমিস হিসেবে রাখবো। কোন প্রেমিস আমরা জানি না, আপাতত এখানে লিখলাম যে অল, একটা ক্লু থেকেই তোমাকে যুক্তিটাকে সাজাইতে হবে। চকোলেট এক্লেয়ার্স আর রিচ ডেজার্টস, এটা একটা প্রেমিস। এটা তো ফার্স্ট মেজর প্রেমিস আর মাইনর প্রেমিস আমরা এখনো জানি না। তাহলে এটা থেকে আমরা এটা যেহেতু একটা প্রেমিস হিসেবে পাইলাম, তাহলে দেখো এই প্রেমিসের একটা হয় মেজর টার্ম বা মাইনর টার্ম, আর একটা হচ্ছে মধ্যপদ, এরকম থাকবে। তাহলে এবার তুমি সাজাই নাও যে অল চকোলেট এক্লেয়ার্স আর রিচ ডেজার্ট, এর সাথে কোনটিকে তুমি রাখতে পারো? অল চকোলেট এক্লেয়ার্স আর ফ্যাটারিং ফুডস এন্ড, তাহলে এটা বোঝা যাচ্ছে যে, দেখো তুমি ভালো করে পড়লেই বুঝতে পারবে তোমরা যে বিকজ এটাকে বলা হয়েছে প্রথমেই যে অল চকোলেট এক্লেয়ার্স আর ফ্যাটারিং ফুডস। এইবার তার কারণ হিসেবে বলা হচ্ছে বিকজ অল চকোলেট এক্লেয়ার্স আর রিচ ফুড, রিচ ডেজার্টস এন্ড সাম ফ্যাটারিং ফুডস আর নট রিচ ডেজার্টস। এই দুইটা কারণে, এই একটা কারণ, এই একটা কারণ, আর এই একটা কারণ, এই দুইটা কারণে অল চকোলেট এক্লেয়ার্স আর ফ্যাটারিং ফুড। এই কারণ দুটা মানে এই দুটো হচ্ছে ভিত্তি, আর ভিত্তি মানে এই দুটো হচ্ছে আশ্রয় বাক্য। তাহলে তার মধ্যে একটা আশ্রয় বাক্য এটা নিশ্চিত পেয়ে গেলাম, আরেকটা এটা হবে, এই দুটার ভিত্তিতে এটা আসছে। এটা পড়লেই বোঝা যায় যে অল চকোলেট এক্লেয়ার্স আর ফ্যাটারিং ফুডস, কারণ অল চকোলেট এক্লেয়ার্স আর রিচ ডেজার্টস এন্ড সাম ফ্যাটারিং ফুডস আর নট রিচ ডেজার্ট। তাহলে আমরা এখন কোনটাকে আগে লিখবো? এটা এখন সিদ্ধান্ত, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। সিদ্ধান্তটা আগে লেখো তাহলে তুমি আগে। আমরা ভালো করে পড়ার পরে বুঝলাম যে এটা হচ্ছে সিদ্ধান্ত হবে। therefore all, এই যুক্তিকে সাজানো কিন্তু বড় ব্যাপার সবচেয়ে, আর বাকিটা আগের মতো। অল চকোলেট এক্লেয়ার্স আর ফ্যাটারিং ফুডস, ব্যাস। তাহলে ফ্যাটারিং ফুড হবে মেজর টার্ম, ফ্যাটারিং ফুড হবে মেজর টার্ম, এটা। তাহলে এটা মাইনর প্রেমিস হবে। মেজর ফ্যাটারিং এটা এখানে আছে, ফ্যাটারিংটা এই যে এখানে ফ্যাটারিং ফুড, এটা উপরে যাবে। তাহলে উপরে লিখে আমরা সাম ফ্যাটারিং ফুডস আর নট রিচ ডেজার্ট, আর নট রিচ ডেজার্ট। আর সেকেন্ড প্রেমিস হচ্ছে অল, এখানে দেখো ফ্যাটারিং ফুড হচ্ছে মেজর টার্ম, চকোলেট এক্লেয়ার্স হচ্ছে মাইনর টার্ম। এই চকোলেট এক্লেয়ার মাইনর টার্ম আছে,
আর ফ্যাটারিং ফুড আছে মেজর টার্ম, চকলেট আছে মাইনর টার্ম। ব্যাস সাজানো হয়ে গেল এখন আমাদের। তাহলে এই বচনটি কি হলো, এটা ফর্ম দাঁড়াইলো হচ্ছে এখন ই না, সাম ফ্যাটারিং ফুড আর নট রিচ টুগেদার, এ therefore all chocolate are fattening,